হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। নিজের হাতে নিজের বোনকে বিয়ের জন্য সাজিয়ে দিচ্ছি, যেমন তেমন ভাবে নয়, খুব সুন্দরভাবে, একদম রানীদের মতো করে। আমার স্বামী ভুল বললাম। আমার প্রাক্তন স্বামী আমার বোনকে দেখে আজকে চোখ ফেরাতে পারবে না। বোনকে সবার শেষে মাথার উপর ভেলটা ভালোভাবে বসিয়ে আয়নার দিকে তাকিয়ে কানে কানে জিজ্ঞেস করলাম, কি রে, সাজ সুন্দর হয়েছে তো? বোন কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়িয়ে আমার দুবাহু ধরে আমাকে একটু পিছিয়ে দিয়ে নিজে এগিয়ে এলো। তারপর হঠাৎ করেই আমাকে নিয়ে ঘুরতে ঘুরতে আনন্দে আত্মহারা হয়ে বলতে শুরু করল, দিদি দিদি দিদি, তুই এই দুনিয়ার সবথেকে ভালো দিদি। আই উইশ প্রত্যেক বোন জানো তোর মতোই দিদি পায় জীবনে। আচ্ছা এবার থাম, না হলে বিয়েতে বসার আগে মাথা ঘুরে এখানেই পড়ে থাকবি। বিয়ে করতে হবে না আর তখন। আমার কথা শুনে ও ঝট করে থেমে গেল আর মুখ থমথমে করে বলল, দিদি প্লিজ, এসব অশুভ কথা বলিস না। তুই খুব ভালোভাবেই জানিস আমি গুয়োকে কতটা ভালোবাসি। একদমই পারবো না গুয়োকে ছাড়া থাকতে। হম জানি তো। আর তোর গিয়েও তোকে ছাড়া থাকতে পারবে না। তাই জন্যেই তো বললাম সাবধানে। বোন আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, উফ, আমার যে কি খুশি লাগছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। থ্যাঙ্কস দিদি। তুই যদি এত বড় স্যাক্রিফাইস না করতিস তাহলে আমার জীবনে এই খুশির দিনটা আসতই না। কিন্তু আমি তোকে বিয়ের আগেই বলে দিয়েছিলাম যে তোর বর শুধুমাত্র আমাকে ভালোবাসে, তুই এই বিয়ে করিস না। তখন যদি আমার কথা শুনতিস তাহলে আজকে এই দিনটা তোকে দেখতে হতো না। ছাড় না এখন এসব কথা, বাদ দে এইসব অতীতের কথা মনে করে এখনকার আনন্দটা মাটি করিস না। চল এইবার নিচে যেতে হবে তো। অবশ্যই। ও নিচে যাবে আমার সাথে, তোমার সাথে নয় সিয়ারা। আমি বুঝতে পারলাম গলার স্বরটা দরজার কাছ থেকে এসেছে, কিন্তু সেদিকে ফেরার শক্তি পাচ্ছি না। কেমন যেন স্তব্ধ হয়ে রয়েছি। না, আমাকে তো সব কিছুর মুখোমুখি হতেই হবে। আমি নিজেকে দেওয়া কথা তো ভাঙতে পারি না, কিছুতেই না। সাহস করে পিছন ফিরতেই দেখলাম বরের বেশে দাঁড়িয়ে আছে আমার মনের মানুষটা। বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল কেমন জানো। কি সুন্দর, কি অমায়িক লাগছে তাকে দেখতে। সে আমার বোনের দিকে নিজের ডান হাত বাড়িয়ে দিতেই আমার বোন তার দিকে এগিয়ে গিয়ে নিজের বাম হাত তার ডান হাতের উপর রেখে তার খুব কাছে চলে যায়। এই দৃশ্য দেখে আমার চোখ জ্বলে ভরে ওঠে আর সাথে সাথে একটা অন্য দৃশ্য ভেসে ওঠে যেখানে আমার বোনের জায়গায় আমি নিজেকে দেখতে পাই। আমার মানুষটা যেখানে আমাকে বলছে, ভালোবাসি সিয়ারা, কথা দিলাম কি তোমার এই হাত কখনো ছাড়ব না আমি। তোমার এই হাতটা নিজের হাতে আবদ্ধ করে তোমাকে পাশে নিয়ে জীবনের শেষ নিঃশ্বাসটা নিতে চাই। ক্রমশ মলিন হয়ে যাচ্ছে এই দৃশ্য আমার চোখের সামনে থেকে। আবারও আমার জায়গায় নিজের বোনকে দেখতে পাচ্ছি। বুকের ভিতরে একটা চাপা কষ্ট হচ্ছে। কষ্টটাকে চাপতে চাপতে এখন এই কষ্টটাই আমার গলা চেপে ধরেছে। দমবন্ধ লাগছে, অস্বস্তি হচ্ছে। চোখের সামনে রঙিন পৃথিবী অন্ধকারে মিলিয়ে গেল, নিমিষে সবকিছু ফিকে হয়ে গেল আমার কাছে। কাট কাট কাট। হঠাৎ মাইকে একটা মধ্যবয়স্ক লোকের আওয়াজ শুনে সবাই সজাগ হলো, না হলে এতক্ষণ সামনে চলা এক পাক্ষিক বিরহবেদনা উপলব্ধি করতে ব্যস্ত ছিল সবাই। মধ্যবয়স্ক লোকটি উত্তেজিত হয়ে মাইক হাতে নিয়ে আবারও বলে উঠল, এসব কি হচ্ছে? স্ক্রিপ্টে তো এসব কিছুই ছিল না। সিয়ারা সিয়ারা, উঠে পড়ো, তোমার অজ্ঞান হয়ে যাওয়ার কোনো সিন স্ক্রিপ্টে ছিল না। মধ্যবয়স্ক লোকটির কথা শুনে বরের বেশে দাঁড়িয়ে থাকা ছেলেটি মেঝেতে লুটিয়ে পড়ে থাকা সিয়ারার কাছে ছুটে গেল। ডাকতে লাগল তাকে, সিয়া, এই সিয়া, ডিরেক্টর কাট বলে দিয়েছে, এইবার ওঠ, উনি কিন্তু ভীষণ রেগে যাচ্ছেন। কি রে? ছেলেটি সিয়ারার হাত ধরে টেনে উঠাতে গেলে দেখে সিয়ারার হাত নুয়ে পড়ে গেল আবার মেঝেতে। আরেকবার সিয়ারার হাত ধরে ছেড়ে দিলে আবারও তা মেঝেতে নুয়ে পড়ে। ছেলেটি নিশ্চিত হয়ে সাথে সাথে সিয়ারাকে কোলে তুলে নেয়। সবার উদ্দেশ্যে বলে, সিয়া সত্যি সেন্সলেস হয়ে গেছে।
ওকে গ্রিন রুমে নিয়ে যাচ্ছি আমি। স্যার, ডক্টরকে কল করুন। ছেলেটি উদ্ভ্রান্তের মতো গ্রিন রুমের দিকে ছুটে চলে যায় সিয়ারকে নিয়ে। সবাই বেশ বড় সড় একটা ঘোরের মধ্যে রয়েছে কিছুক্ষণ আগের এই ঘটনার জন্য। কিন্তু মধ্যবয়স্ক লোকটির ঝাঝালো কণ্ঠের নির্দেশ শুনে সবাই হুঁশ ফিরে পেল। যাও, যে যার কাজে যাও, আমি ডক্টরকে ফোন করছি। অন্য সিনের নেক্সট শট নেব আমি, আর 30 মিনিট পর সেট রেডি করো। গো ফাস্ট। সবাই যে যার নিজের কাজে চলে যায় ধমক খেয়ে। আসলে মধ্যবয়স্ক লোকটি হলেন বাংলা ছোট পর্দা অর্থাৎ সিরিয়ালের পরিচালক বা ডিরেক্টর সুরেশ চক্রবর্তী। এখানে ওনার পরিচালনায় তৈরি করা একটি সিরিয়ালের শুটিংই চলছিল, আর সেই শুটিং চলাকালীন সিয়ারা অর্থাৎ এই সিরিয়ালের নায়িকা জ্ঞান হারায়। সিয়ারার জ্ঞান হারানোর কথা শুনে এই ধারাবাহিক বা সিরিয়ালের প্রযোজক সুধাংশু গাঙ্গুলি সেটে চলে আসেন। ওনাকে জানানো হয় সিয়ারা গ্রিন রুমে আছে, তাই উনি সেদিকে প্রস্থান করেন। গ্রিন রুমে উপস্থিত হতেই দেখেন সিয়ারা চুপচাপ শুয়ে আছে চোখ বন্ধ করে, আর ওর পাশেই ওনার ছেলে বসে আছে। বেচারা নিজের ড্রেস ছাড়েনি এখনো পর্যন্ত, শুটিংয়ের ড্রেসেই বসে আছে। দেবু, সিয়ামা কেমন আছে এখন? নিজের বাবার গলার স্বর পেতেই দেবাংশু সেদিকে তাকায়। চিন্তিত কণ্ঠে বলে ওঠে, তুমি কখন এলে? তোমার তো শরীরটা ভালো যাচ্ছে না। তাই বলে এতটাও শরীর খারাপ না যে সিয়ামা অসুস্থ জেনেও আমি আসতে পারবো না। তুমি যাও, গিয়ে চেঞ্জ করে নাও, আমি বসছি ওর কাছে। বাবার কথা শুনে দেবাংশু চলে যায়। সুধাংশুবাবু সিয়ারার কাছে বসেন। ওনার চোখে মুখে চিন্তার ছাপ। দেবাংশুর কথা মনে করে উনি মনে মনে ভাবলেন, আমি তো এইখানে আসার জন্যেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। তোকে যে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা জানানোর ছিল। রাস্তায় তোর অসুস্থ হওয়ার কথাটা আমাকে আরও বেশি চিন্তায় ফেলে দিয়েছে। বুঝতে পারছি না এই অবস্থায় তোকে কিভাবে বলবো কথাটা। আঙ্কেল, আপনি কখন এলেন? সুধাংশুবাবু দেখলেন সিয়ারা উঠে বসেছে নিজে নিজেই। উনি কিছু বলবেন তার আগেই সিয়ারা আবার জিজ্ঞেস করল, আপনার এখানে আসার কি দরকার ছিল? আপনার তো শরীর ভালো না, এমন কিছু হয়নি আমার যে আপনাকে এভাবে শরীর খারাপ নিয়ে আসতে হবে। এক্স্যাক্টলি এই কথাটাই আমি পাপাকে বললাম, বাট আমার কথার কোনো দামই দিল না। বাই দ্য ওয়ে, তোর কি হয়েছিল? দেবাংশু ওয়াশরুম থেকে বেরোতে বেরোতে কথাগুলো বলে। শেষের প্রশ্নটা সিয়ারকে বেশ বিচলিত করে দিল। জানি না কি হলো। দেবাংশু হালকা হাসল উত্তরটা শুনে। ডক্টর ওকে জানিয়েছেন সিয়ারা ট্রমার কারণে অজ্ঞান হয়ে গেছিল। সে বেশ আন্দাজ করতে পারছে সিয়ারা ঠিক কি জন্যে অজ্ঞান হয়েছে। কারণ সিয়ারা তার কাছে খোলা বইয়ের মতো। আজকে শুটিং সিন যে হুবহু সিয়ারার জীবনকাহিনীর সাথে মিলে গেছে তা সে আজ সকালে স্ক্রিপ্ট পড়েই বুঝতে পেরেছিল। স্ক্রিপ্টের বদল যে যেভাবে সিয়ারকে এফেক্ট করবে সেটা হয়তো সে আন্দাজ করতে পেরেছিল, কিন্তু সিয়ারা প্রতিবাদ না জানানোয় সেও কিছু বলে না। আজ আমার অতীতটা এভাবে আমার চোখের সামনে ভেসে উঠবে ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম আমি মুভি অন করে গেছি, কিন্তু বরের বেশে দেবাংশুকে দেখার পর এভাবে যে কি ওর এই মুখটা আমার চোখের সামনে জ্বলজ্বল করে উঠবে ভাবিনি। কিন্তু আঙ্কেলকে এত চিন্তিত লাগছে কেন? তাহলে কি? স্যার, বাইরে আপনার সাথে একজন দেখা করতে এসেছেন, একজন প্রডিউসার। এই কথাটা শুনে সুধাংশুবাবুর মুখটা আরও বেশি ফ্যাকাশে হয়ে গেল, যা সিয়ারার চোখ এড়াল না। উনি হ্যাবোধক মাথা নাড়িয়ে দেবাংশু আর সিয়ারাকে বললেন, দেবু তুই আয় আমার সাথে। সিয়ারা মা তুমি রেস্ট নাও, আমরা আসছি। নতুন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো, এসে তোমাকে জানাবো। সুধাংশুবাবু আর দেবাংশু চলে যান। কিন্তু সুধাংশুবাবুর কথা সিয়ারার জন্য বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না। সোফা থেকে নেমে ধীর পায়ে দরজার কাছে এগোলে হঠাৎ করেই সিয়ারার চোখগুলো বড় বড় হয়ে যায়। পিছিয়ে যায় সে আর কিছুক্ষণের জন্য নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। বড় একটা নিঃশ্বাস নিয়ে কাঁপা কাঁপা হাতে দরজা খুলে বের হয় গ্রিন রুম থেকে।